আসসালামু আলাইকুম। আশা করছি ভাই ফিজিক্যালি মেন্টালি সুস্থ রয়েছেন। আপনি হয়তো জানেন যে বেশ কিছুদিন হলো আমরা মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই কোর্সটা শুরু করছিলাম এবং মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথের গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার আমরা ইতিমধ্যে শেষ করেছি। আজকে আমাদের নতুন একটা কোর্স হাইড্রোডাইনামিক্স অর্থাৎ জল গতিবিদ্যা শুরু করব। ন্যাশনালে কোর্স কোডটা ছিল 243711 এবং এই হাইড্রোডাইনামিক্সের ফার্স্ট চ্যাপ্টারটাই হচ্ছে কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। গুরুত্বটা আপনাকে একটু বোঝাই যে শুধুমাত্র 22 সালেরটা আমার দেখা হয়নি বলে রাখা ভালো। শুধুমাত্র 21 সালে এই চ্যাপ্টার হতে 26 মার্কসের কোশ্চেন আসছিল। 20 সালে 52, 19 সালে 36 এবং 18 সালে ভাই শুধুমাত্র এই চ্যাপ্টার হতেই 60 মার্কসের কোশ্চেন আসছিল। চিন্তা করেছেন কি গুরুত্ব এই চ্যাপ্টারের? তার জন্য ভাই এই চ্যাপ্টারের প্রতিটা টপিক আমরা পাটে পাটে বিভক্ত করে ভেঙে চুরে ভেঙে ফিল নিয়ে দেখব, যেন আমরা এই 60 মার্কই পাই। তাহলে আমরা এই চ্যাপ্টারের যে থিওরাম এবং ম্যাথমেটিক্স টার্মগুলো শুরু করার পূর্বে কিছু বেসিক আমাদের জানাই লাগবে। সেগুলো জানলে আপনি ওই পড়াগুলো তখন ফিল পাবেন, রিলেট করতে পারবেন বাস্তব লাইফের সাথে যে কেন করছে ওই ম্যাথগুলো। এখন ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই ম্যাটার বা পদার্থ জিনিসটা কি। আপনি পদার্থ কি ছোটকাল থেকে আমরা পড়ে আসছি যে ম্যাটার রেফার টু এনিথিং দ্যাট হ্যাজ মাস, যার ডেফিনেটলি মাস থাকবে, ভর, অ্যান্ড টেক আপ স্পেস এবং জায়গা দখল করবে বা স্থান দখল করবে। ইট ইজ ফিজিক্যালি সাবস্টেন্স দ্যাট মেক্স আপ দ্য ইউনিভার্স। আর এই পদার্থ দিয়েই কিন্তু আমাদের ইউনিভার্সটা গঠিত হয়েছে, আশপাশের সারাউন্ডিং সবকিছু। তাহলে বাংলা এখানে লেখা আছে ভাই যে পদার্থ বলতে সেই সকল জিনিসকে বোঝানো হয় যার ভর আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং যা স্থান দখল করে। এটা এমন বস্তু যা আমাদের চারপাশে সবকিছুকে তৈরি করে, ম্যাটার দ্বারাই কিন্তু তৈরি হয়। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ভাই যে আবার এই ম্যাটারটা পদার্থটা পরমাণু এবং অণুর সমন্বয়ে গঠিত, এগুলো আমরা জানি, কেমিস্ট্রিতে পড়ি। এই ম্যাটার কে আবার দুই ভাগে ভাগ করা যায় পদার্থকে, একটা হচ্ছে সলিড এবং একটা ফ্লুইড। এই সলিড নিয়ে আমাদের কোনো কাজ নাই, সলিডের আবার বিভিন্ন ভাগ রয়েছে। বাট আমাদের চ্যাপ্টার নামটা আপনি খেয়াল করে দেখবেন যে কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন। আমরা এখানে ফ্লুইড নিয়ে কাজ করব, সলিড নিয়ে কোনো কাজ নেই। তার সলিড আমাদের পড়ার বিষয় না এই চ্যাপ্টারে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড। আর ফ্লুইড আবার টু কাইন্ডস, একটা হচ্ছে লিকুইডস অ্যান্ড গ্যাস। লিকুইড যে ফ্লুইড এটা বুঝতে আপনার হয়তো কষ্ট হচ্ছে না, বাট গ্যাস কেমনে ফ্লুইড হলো এটা একটু মাথার উপরে যেতে পারে। বাট একটু পরেই আমরা ফ্লুইডের ডেফিনেশনটা দেখবো যে ফ্লুইড কি। ফ্লুইড ফ্লুইড রেফার টু এনি সাবস্টেন্স দ্যাট ক্যান ফ্লো। সেই সকল পদার্থগুলোকেই আমরা ফ্লুইড বলবো যারা ফ্লো হতে পারে অর্থাৎ প্রবাহিত হতে পারে। তাহলে বুঝতে পারছেন ভাই পানি তো ডেফিনেটলি ফ্লুইড। নদী প্রবাহিত হয় না? নদী, সাগর, ঝর্ণা প্রবাহিত হয়, তাহলে বুঝতেই পারছেন এটা ফ্লুইড। অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি ফিক্স সেফ। আর নির্দিষ্ট কোনো সেফ নাই, যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আকার ধারণ করে। ধরেন সমুদ্রেও পানি থাকে, নদীতেও পানি থাকে, বাট সমুদ্র দেখতে একরকম, নদী দেখতে একরকম, পুকুর দেখতে আরো একরকম। এই তো হলো কাহিনী। ফ্লুইডস দ্য ইনক্লুডস দ্য বোথ লিকুইডস অ্যান্ড গ্যাস। ফ্লুইড ফ্লুইড বলতে আমরা লিকুইডস অ্যান্ড গ্যাসকেই বুঝি। এখন গ্যাসকে কেন ফ্লুইড বলছি? কারণ ফ্লুইড হওয়ার প্রধান ক্রাইটেরিয়াটা হচ্ছে ভাই এই যে ক্যান ফ্লো, ফ্লো হইতে পারবে অর্থাৎ প্রবাহিত হইতে পারবে। এখন গ্যাস কেমনে ফ্লো হয় দেখেন, যখন ঝড় শুরু হয় বুঝতেই পারেন যে বাতাসগুলো প্রবাহিত হচ্ছে, আর বাতাসে তো গ্যাস, তাই না? আবার আপনি যখন শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করছি, বাতাস ভেতরে টানছি ফুসফুসের মধ্যে, ফ্লো হচ্ছে, আবার ছাড়ছি বের হচ্ছে, ফ্লো হচ্ছে গ্যাস। তো ডেফিনেটলি গ্যাস হচ্ছে একটা ফ্লুইড। তাহলে আমরা এখানে কোনো কনফিউশন নাই ভাই যে ফ্লুইড টু কাইন্ডস, একটা হচ্ছে লিকুইডস আর গ্যাস।
এখানে ডিটেইলে আরো কিছু লেখা আছে যে লিকুইড হ্যাভ এ ডিফিনিট ভলিউম, নির্দিষ্ট ভলিউম থাকে বাট নো ফিক্সড সেফ। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে ওয়াটার। আর গ্যাসের হ্যাভ নাইদার অর ফিক্সড সেফ নর এ ফিক্সড ভলিউম এয়ার। সব কিছু কিন্তু ভাই আমাদের বাংলাতে লেখা আছে এখানে যে ফ্লুইড হলো এমন কোনো পদার্থ যা প্রবাহিত হতে পারে এবং যার নির্দিষ্ট আকার নেই। ফ্লুইডের মধ্যে তরল ও গ্যাস অন্তর্ভুক্ত, এবং তরল কি এবং গ্যাস কি এখানে লেখা আছে, যার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। তরল ভাই যে পাত্রে রাখবেন সেই নির্দিষ্ট পাত্রটারই আকার ধারণ করবে, তার জন্য এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট আয়তন আছে বাট আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই ওদের, যেমন পানি। আর গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আয়তন বা আকার দুটাই নেই, এবং এই কথাটা নিয়ে কিন্তু আমরা একটু পরে ডিসকাস করব ফিগার টিগার ড্র করে। এখন উদাহরণ এখানে দেওয়া আছে যে লিকুইডের উদাহরণ এগুলো, পানি লিকুইড, তেল লিকুইড, বাতাস, জলীয় বাষ্প সবগুলোই কিন্তু ফ্লুইডের এক্সাম্পল। সরি লিকুইড এগুলো ফ্লুইড, হ্যাঁ ভাই আমি হয়তো ভুলে লিকুইড বলে ফেলেছি, বাট এগুলো সবগুলো ফ্লুইডের এক্সাম্পল। এখন অ্যাপ্লিকেশন অফ ফ্লুইড, আমরা যে কাইনেমেটিক্স অফ ফ্লুইড পড়বো, এটা পড়ার গুরুত্বটা কি, কাজটাই বা কি, তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশনগুলো দেখবো, প্রয়োগগুলো। অ্যাপ্লিকেশন অফ ফ্লুইড অর্থাৎ ফ্লুইড স্টাডি করার কারণটা কি। ফার্স্ট কারণটা হলো ভাই যে ন্যাচারাল ফ্লোস, প্রাকৃতিকগতভাবে আমাদের বিভিন্ন ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নদী নালা প্রবাহিত হচ্ছে, সেগুলি সম্বন্ধে স্টাডি করার জন্য এই ফ্লুইড সম্বন্ধে স্টাডি করা মোস্ট ইম্পর্টেন্ট। শিপ জাহাজ চলছে সমুদ্রে, তাহলে জাহাজ চলছে সমুদ্রে অর্থাৎ পানিতে, পানিতে ফ্লুইড, তাহলে ফ্লুইড সম্বন্ধে স্টাডি করতে হবে আর বিভিন্ন বিহেভিয়ার সম্বন্ধে জানতে হবে। আর ফ্লুইডের বিহেভিয়ার বলতে বোঝাচ্ছি ভাই ফ্লুইডের ভেলোসিটি কত, ফ্লুইডের ডেন্সিটি কত, ঘনত্ব কত, ফ্লুইডের এক্সিলারেশন কত, অ্যাঙ্গুলার এক্সিলারেশন কত, সবকিছু এর আন্ডারে পড়ে বিহেভিয়ার বলতে। আর এয়ারক্রাফট অ্যান্ড স্পেস ক্রাফট, আমরা বিভিন্ন বিমান এবং এয়ারক্রাফট স্পেস ক্রাফট যেগুলো যায় মহাকাশ স্টেশনে, সেগুলোর ক্ষেত্রে তো যেহেতু বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে, ডেফিনেটলি বাতাস হচ্ছে একটা ফ্লুইড, তাহলে তো স্টাডি করা লাগবে ফ্লুইড এসব ভালোভাবে পরিচালনা করার জন্য। কার ডিজাইন, দেখেন কার দ্রুত গতিতে চলে, ধরুন 150 কিলোমিটার পার আওয়ার বেগে যদি কার চলে ডিজাইন করে, তার বাতাসের ভিতরে যাচ্ছে, বাতাসের বিরুদ্ধে ফোর্স দিতে হচ্ছে, জানতে যাচ্ছে, তাহলে বাতাসের ভিতরে জোরে যাওয়ার জন্য কারের ডিজাইনটা কেমন করতে হবে, তা ফ্লুইডের ভিতর দিয়ে, সেটা অবশ্যই ফ্লুইড স্টাডি করার বিষয়। দেন পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে। আর হিউম্যান বডি মোস্ট ইম্পর্টেন্ট, হিউম্যান বডির বেশিরভাগ ক্ষেত্রে তো সব ফ্লুইড, তাই না, তরল পদার্থ। আর ব্লাড যে সার্কুলেশন হয় বডির ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ফ্লুইড স্টাডি করার মাধ্যমে জানতে পারবো। হাইড্রোলিক সিস্টেম, আর একটার পর একটা ভাই এখানে ইউজগুলো লেখা আছে, আপনি জাস্ট টানা পত্রিকা পড়ার মতো করে পড়তে পারেন। যে হাইড্রোলিক সিস্টেম, এক্ষেত্রে গাড়ির ব্রেক, হাইড্রোলিক লিফট এবং ভারী যন্ত্রপাতি চাপ স্থানান্তরের জন্য ফ্লুইড ইউজ করা হয়। তারপরটা হচ্ছে নিউমেটিক সিস্টেমের ক্ষেত্রে বায়ুচালিত সিস্টেম, বায়ু ব্যবহার করা হয় যান্ত্রিক কাজ সমাধানের জন্য, যেমন বাস ও ট্রেনের বায়ু ব্রেক, এখানে বাতাসের কাজে লেগে ব্রেক তৈরি করা হয়। এবং কুলিং সিস্টেম, ডেফিনেটলি বাতাস তো ফ্লুইড, আপনি জানলেনই। কুলিং সিস্টেম, ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের তাপ অপসারণের জন্য পানি এবং কুল্যান্ট ইউজ করা হয়, তাহলে পানি তো ফ্লুইড। আর মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রোগী শিরায় সরাসরি পানি শূন্যতা পূরণ করতে এবং পুষ্টি সরবরাহ করতে আইভি ফ্লুইড ইউজ করা হয়। এবং ট্রান্সপোর্টেশন বা পরিবহনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যানবাহন, বিমান চলাচলে গ্যাসোলিন, এটা তো ফ্লুইড, ডিজেল এবং এভিয়েশন ফুয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লুইড, তাহলে ফ্লুইড সম্বন্ধে স্টাডি করা লাগছে আমাদের। দেন এরোডাইনামিক্স, বায়ুগতিবিদ্যা মোস্ট ইম্পর্টেন্ট, উড়োজাহাজ, যানবাহনের নকশার বায়ু প্রবাহ বোঝা গুরুত্বপূর্ণ, যা ঘর্ষণ কমাতে হেল্প করবে। ফ্লুইডের বিহেভিয়ার গুলো আপনি জানলে তখন এই ঘর্ষণ কমানোর জন্য কি স্টেপ নিতে হবে সেগুলো জানতে পারবেন এবং দক্ষতা বাড়ানো সহায়ক। এবং ফ্লুইড ট্রান্সপোর্ট, পরিবহনের ক্ষেত্রে পাইপ লাইনের মাধ্যমে পানি, তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনে ফ্লুইড গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখন এই ফ্লুইডের ডেনসিটি, দেন সক্ষমতা, এই সব কিছু জেনে তো আমরা নির্দিষ্ট পাইপের ভিতর দিয়ে তো পানি প্রবাহিত করতে পারবো, তাই না, তাহলে অবশ্যই ফ্লুইড সম্বন্ধে স্টাডি করাই লাগবে। ওয়েদার সিস্টেম, আবহাওয়া ব্যবস্থার ক্ষেত্রে বাতাস ও পানি নিয়েই তো বায়ুমণ্ডল ভাই, বাতাস আর পানি
দিয়েই তো সব নেচার পরিবর্তিত হচ্ছে। তাহলে গতি, বায়ুমণ্ডল, আবহাওয়া গঠন এবং যেমন বাতাস সৃষ্টি এবং হারিকেনে সবকিছু নিয়ে ডিসকাস করা হয়। এবং কেমিক্যাল প্রসেসিং, রাসায়নিক প্রক্রিয়াকরণ, সিল প্লে, ফ্লুইড রাসায়নিক এই যে রাসায়নিক মেশানো, তারপর প্রতিক্রিয়া এবং পরিবহনের জন্য ব্যবহৃত হয়, যেমন তেল পরিশোধন বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে। জাস্ট আমি রিডিং পড়লাম, আপনি দেখে নেবেন এগুলো। হ্যাঁ, কেমিক্যাল প্রসেসিং এর ক্ষেত্রে। আর সেচের ব্যবস্থার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে সেচ ব্যবস্থার ফ্লুইড হিসেবে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং ফসলের বৃদ্ধিটাকে নিশ্চিত করে। এগুলো অ্যাপ্লিকেশন। আমরা কেন করবো ফ্লুইড কাইনেমেটিক্স, তার বিস্তারিত লেখা আছে। এখন আমরা ফ্লুইড দেখলাম। এখানে ফ্লুইড আর টু কাইন্ডস, লিকুইডস অ্যান্ড গ্যাস, সেটা আমরা এখানে লিখবো। তাহলে ফ্লুইডকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে লিকুইডস, LIQUIDS। প্রথমটা হচ্ছে লিকুইডস এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে গ্যাস। আর আমরা একটু আগেই দেখলাম যে লিকুইডের ক্ষেত্রে কি হয়, এর একটা ধর্মটা হচ্ছে যে লিকুইড হ্যাভ সাইজ, নির্দিষ্ট আকার রয়েছে। লিকুইডস হ্যাজ or have size। এবং লিকুইডের ক্ষেত্রে যেটা হয় যে নো সেফ, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের সাইজ ধারণ করবে, বাট নির্দিষ্ট কোনো আকার নাই, শেপ নাই। আর গ্যাসের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে দুটোই নেই, দুটোই এমটি। গ্যাসের ক্ষেত্রে গ্যাস ডোন্ট হ্যাভ সাইজ, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে যেটা হয় যে ডোন্ট হ্যাভ সাইজ, কোনো সাইজ নেই নির্দিষ্ট, এবং নো সেফ, কোনো শেপ নেই। এই কথাগুলো হয়তো মাথার উপর যেতে পারে, একটু ফিল করার চেষ্টা করি আমরা। যদি এমন হয়, আমরা এখানে দুটো পাত্র নিই, এর ভিতরে শেপ রয়েছে কিছু, আমরা যেটা শেপগুলো খুঁজি। ওকে, প্যারা নাই। ধরেন এখানে আমরা কোনো একটা পাত্র নিলাম, এটা একটা লাইক পাত্র, এবং এই পাত্রের এই হাইট হলো, উচ্চতাটা হলো এইটুক, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করলাম। এখন ধরেন এই পাত্রের ভিতরে আমি পানি ফিল আপ করলাম। এখানে পানি যদি এই পাত্রের ভিতরে ঢোকাই, ধরেন এই পর্যন্ত পানি দিলাম, তাহলে এখন বলেন তো এই পাত্রের ভিতরে এই পানির হাইটটা কত? এইটুক না? এটা স্মল এইচ। পানি ডেফিনেটলি কি লিকুইডস, তাহলে পানি লিকুইড যখন দিলাম এখানে এই পাত্রের ভিতরে, তখন পাত্রের সাইজ যেমন, পাত্রের উচ্চতা হলো এইচ, বাট পানি এই পর্যন্ত যখন রাখলাম তখন পানি এই রিজনটুকুর জন্য, এই স্পেসটুকুর জন্য নির্দিষ্ট একটা আকার ধারণ করেছে। অর্থাৎ পানির উচ্চতা এইচ, বাট এই পাত্রের উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে পাত্রের এক আকার, বাট পানি কিন্তু এক নির্দিষ্ট আকার ধারণ করেছে। এটা কি বলছি যে লিকুইড হ্যাজ সাইজ বা লিকুইড হ্যাভ সাইজ। এখন যদি গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, এটা আমরা বলতে পারি লিকুইডের ক্ষেত্রে, বাট গ্যাসের ক্ষেত্রে যদি এই পাত্রটা, সেম পাত্রটা নিয়ে আসলাম এখানে, সেম পাত্রটা একটু সুন্দর করে ড্র করি। আমরা যদি এই পাত্রটা এখানে নিয়ে আসি, ধরেন ওই পাত্র এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, সেম জিনিস কি হলো, এটা ধরেন একই, এটা এই যে একই। একইভাবে এটা আমাদের হাইটটা এইচই আছে আগের মতোই। এখন এই পাত্রের ভিতরে ধরেন আমি অক্সিজেন গ্যাস কিংবা হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন, যে কোনো নাইট্রোজেন গ্যাস ঢোকালাম। ধরেন নাইট্রোজেন গ্যাস এর ভিতরে ঢোকালাম। এখন কি হবে বলেন তো? এই গ্যাস পুরো পাত্র জুড়েই থাকবে না? থাকবে। দেখেন, যে পাত্রে রাখা হলো সেই পাত্রে পুরোটা দখল করলো। তাহলে ডিফারেন্সটা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে গ্যাসের ডোন্ট হ্যাভ সাইজ, কোনো সাইজ নেই, যেমন লিকুইডের ক্ষেত্রে এইটুক সাইজ ছিল। আর নো শেপ, কোনো আকার নেই, যে পাত্রে রাখা হলো সেই পাত্রে আকার ধারণ করলো, ওই পাত্রের পুরো জায়গা জুড়ে থেকে গেল। তাহলে এটা হলো ডিফারেন্স ভাই, আশা করছি বুঝছেন। হ্যাঁ, এখন আমরা সাম প্রপার্টিজ অফ ফ্লুইড দেখবো, ফ্লুইডের কিছু প্রপার্টিজ দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো প্রায় 14 মিনিট হয়ে গেল, আর 5-6 মিনিট যদি দেখা যায়
আমরা নেক্সট ক্লাসে দেন বাকিগুলো সলভ দেখব। দ্য সাম প্রপার্টিজ অফ ফ্লুইড। ফার্স্ট প্রপার্টি হলো ডেনসিটি, মোস্ট ইম্পর্টেন্ট, টার্ম লাগবে। ডেনসিটি কি বা ঘনত্ব জিনিসটা কি আমরা ছোটকাল থেকে জেনে আসছি। ঘনত্ব বা ডেনসিটিটাকে আমরা রো দ্বারা ডিনোট করতাম, রো। আর রো ইকুয়ালস টু আমরা জানতাম এম বাই ভি, যেখানে এম হচ্ছে মাস বা ভর, এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে ভলিউম বা আয়তন, তাই না? ছোটকালকার পড়া ভাই। তো দেখেন ডেনসিটি ইজ এ মেজার অফ হাউ মাচ মাস in the contained in a given volume. In other word, অনুভাবে বলা যায় it's tell us how compact or heavily or heavy a substance is for its size. Then এখানে density equals to দেওয়া আছে volume divided by mass. জাস্ট আমরা যেটা লিখলাম সেটা ডেনসিটি আমরা রো দ্বারা ডিনোট করি, রো ইকুয়ালস টু এম বাই ভি। বাংলা এখানে লিখেছে ভাই ঘনত্ব হলো কোনো বস্তুর নির্দিষ্ট আয়তন যতটুকু ভর ধারণ করে বা ধারণ করতে পারে সেটার একটা পরিমাপ। এটি এখন এটি বলতে বোঝায় যে বস্তুটা কতটা ঘন বা ভারী। এখন আপনি দেখেন তো এখানে এটা নিয়ে যদি ডিসকাস করি যে রো ইকুয়ালস টু এম বাই ভি, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে ঘনত্ব আর ভর পরস্পর প্রপোর্শনাল না? দেখেন তো এটা প্রপোর্শনাল, রো প্রপোর্শনাল টু এম। এর মানে হচ্ছে ডেনসিটি বাড়লে মাস বা ভর বাড়বে, আর আয়তন বাড়লে ডেনসিটিটা কি হবে? কমে যাবে। এখন বলেন তো যে এই ভর কি কখনো চেঞ্জ হয়? ভর হচ্ছে আনচেঞ্জ থাকে, ডেফিনেটলি সবসময় ভরটা আনচেঞ্জ থাকবে। কেমন দেখেন আমরা এই পোর্শন থেকে এটা থেকে কি লিখতে পারি? এম ইকুয়ালস টু লিখতে পারি না যে রো ভি। ভর সবসময় আনচেঞ্জ থাকে, সেটা বোঝাচ্ছে আপনাকে। তাহলে এই যে এম জায়গায় রাখলাম আর ভি এ চলে আসলো, দেখি হলো রো ভি, এম ইকুয়ালস টু রো ভি। এখন যদি আপনি ঘন আয়তন বাড়ান, আয়তন যদি বাড়াই, আমি আয়তনটা ইনক্রিজ করি, তাহলে রোটা কি হবে? ঘনত্বটা কমে যাবে। আবার এই ভলিউমটাকে যদি ডিক্রিজ করি বা কমাই, তাহলে ডেন্সিটিটা বেড়ে যাবে। তাহলে ম্যাথসটা ঠিকই থাকবে। লাইক ধরেন যে 2 গুণিত 5, ধরেন রো এর ভ্যালু 2 এবং ভলিউম হচ্ছে 5, তাও 10 হবে। এখন যদি আমি এবার এই ঘনত্ব রোটাকে বাড়াই দিলাম, 5 করলাম, আর এই ভলিউম 2 হয়ে গেছে তখন, তাও 10। দেখেন তাহলে 10টা কার ভ্যালু? এই মাস বা ভর। তাহলে ভর কখনো চেঞ্জ থাকে না, আনচেঞ্জ থাকে। আয়তন ডেনসিটি এগুলো পরিবর্তিত হয়, বাট ভরটা সেমই থাকে। এতটুকু বুঝলেই হবে ভাই। এটা হচ্ছে একটা প্রপার্টি ফ্লুইডের। যেহেতু ফ্লুইড নিয়ে আমরা কাজ করবো এরপরে, তাহলে কিছু প্রপার্টি জানাই লাগবে। দেন পরেরটা হচ্ছে ভিসকসিটি। বাংলা করলে দাঁড়ায় আঠাল্যত্ব, বা আরো একটা ভালো বাংলা আছে সান্দ্রতা। পড়তাম না এগুলো ছোটকালে? সান্দ্রতা, সান্দ্র বল পড়তাম না ভাই ছোটকালে ফিজিক্সে, এইচএসসি। সান্দ্রতা বা ভিকসিটি, সরি ভিকসিটি না, ভিসকসিটি। এখন ভিসকসিটি is a measure of a fluid resistance to flow. সান্দ্রতা আমরা পূর্বে শিখলাম যে ফ্লুইড তাকেই বলবো যেটা ফ্লো হবে। এখন এই ফ্লুইড যে ফ্লো হবে, এই ফ্লোটাকে যে বাধা প্রদান করবে সেটাই হচ্ছে সান্দ্রতা বা ভিসকসিটি। তাহলে সেটা এখানে লিখা আছে এক্স্যাক্টলি সেম জিনিসটাই, যে ভিসকসিটি ইজ এ মেজার অফ এ ফ্লুইড, এটা রেজিস্ট্যান্স করে বা বাধা প্রদান করে টু ফ্লো। ফ্লো হইতে প্রবাহিত বাধা প্রদান করে সান্দ্রতা বা ভিসকসিটি। এখন আমরা বাংলাতে এগুলো ভাই এখানে লেখা আছে, আমি জাস্ট দেখলেই হবে যে সান্দ্রতা বা আঠাল্যত্ব হলো কোনো ফ্লুইডের প্রবাহের প্রতিরোধের একটা মাপ, বা এখানে রেজিস্ট্যান্স। এটা বলে যে ফ্লুইডটি কতটা ঘন বা আঠালো, বা সান্দ্রতা দ্বারা বোঝা যায় যে ওই ফ্লুইডটা কতটা ঘন বা কতটা আঠালো। এখন কোনো কিছুর সান্দ্রতা যদি বেশি হয় সেটা বেশি আঠালো, আর যদি কম হয় সেটা কম আঠালো। বুঝতে পারছেন? এখন বলেন তো যে পানি আর মধু, এর ভিতরে কোনটার সান্দ্র বেশি বা সান্দ্রতা বেশি? ডেফিনেটলি মধু হবে, কারণ সেটা বেশি আঠালো। তাহলে আমি যদি ফ্লুইড পড়ছি আর ফ্লুইড প্রবাহিত হয়, আর এই প্রবাহিত হওয়াটাকে রেজিস্ট্যান্স করে বাধা প্রদান করে ভিসকসিটি, তার জন্য আমাদের এই প্রপার্টিজটা পড়াই লাগবে। এতটুকুই পড়লেই হলো। এখানে কিছু দেওয়া আছে এক্সাম্পল, যে উচ্চ আঠালো বস্তু যেমন মধু,
সিরাপ যা ধীরে ধীরে প্রবাহিত হয়, খুবই আস্তে প্রবাহিত হবে, এবং কম সান্দ্রতা বিশিষ্ট পানি, যে কোনো কিছু হতে পারে। এখন এটুকু ভাই 20 মিনিট প্রায় হয়ে গেল। আমরা একটু পরেই নেক্সট ক্লাসটা শুরু করব, এবং হয়তো বেসিক ক্লাস 2-3টা লাগবে, দেন আমরা ফাইনালি থিওরাম এবং ম্যাথগুলো সলভ করা শুরু করবো। খুবই সহজ একটা চ্যাপ্টার, জাস্ট ওটা ফিল নিয়ে বুঝবোই তো। তবে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল ভাই, সে পর্যন্ত